আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ৪০ বছরের জলাবদ্ধতায় জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়েছে ভবদহের মানুষ। জনপদ জুড়ে চলছে নীরব কান্না। বিঘ্নিত হচ্ছে জীবন জীবিকা। ফসলি জমি নষ্ট হওয়ায় মাছের ঘেরের চক্রে বন্দী তারা। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি চান ভবদহের অধিবাসীরা। ভবদহের জলাবদ্ধতা নিয়ে ইমরুল আহসানের ৩ পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। সাথে ছিলেন যশোরের সাইফুল ইসলাম সজল। ছবি তুলেছেন জামাল হোসেন। প্রকৃতিতে বইছে শীতের হাওয়া। বর্ষা চলে গেছে, তাও ৩ মাস হলো। তারপরও উঠোনে পানি। বাড়ি থেকে বের হওয়ার পথ যেন একটা নদী। এক ঘর থেকে আরেক ঘরে যেতে পাতা হয়েছে সাঁকো। ঘরের ভেতরে পানি। মাচা পেতে ব্যবস্থা হয়েছে শোবার জায়গার। গরু বাছুর নিজেকে খাওয়া দাওয়া এই যে কষ্ট করে করতে আসছে, এই তো চালি দিয়ে করে নিচে রান্নাঘর, সেই জায়গায় রান্না করে খাচ্ছে। চালির পরে রান্না করতে ভেঙে গেছে। এই যে চলাচলের সমস্যা আছে সব সময়। এতে তো গা গুঁতো খাইয়েও নিজেরা মরতেছি, এত কষ্ট। যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর আর খুলনার ডুমুরিয়ার বেশিরভাগ বাড়ির চিত্রই এক। জেগে আছে একমাত্র বড় রাস্তা। কোনো কোনো রাস্তাও তলিয়ে আছে পানির নিচে। যাতায়াতের জন্য ডিঙ্গি নৌকায় ভরসা। এ এলাকায় যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। ক্ষেতের ফসল, মাছের ঘের সবই কেড়ে নিয়েছে সর্বনাশা পানি। কেড়ে নিয়েছে অনেকের থাকার জায়গাটুকু। পানির কাছে হেরে তাদের ঠাঁই রাস্তার ধারে। রান্না বান্না করার সমস্যা, ছেলেবিলি নিয়ে থাকতে পারছিল না। আর রাস্তার পরে আসিও তো রিক্স, ছেলেবিলি নিয়ে যেদিন পানি কমবে সেদিন ফেরবো। পানি তো সত্যিছে অল্প অল্প আন, আগে তো যাই বেশি সত্যি আন, একটু কম সত্যিছে। মেঘ দেখলেই এখন ভয় ভবদহের মানুষের। আতঙ্ক দানা বাঁধে মনে। আবারও বৃষ্টি হলে আশ্রয় নেওয়া জায়গাটাও চলে যাবে পানির নিচে। বৃষ্টি হলে তো সবসময় আতঙ্কে থাই, যা কিনা আমাকে বাড়ি যা একটু পানি কমতেছে তা আবার তার চেয়ে বেশি আসছে। গেল কয়েক বছর বৃষ্টি কম হওয়ায় ভবদহের জলাবদ্ধতা খুব একটা প্রকট ছিল না, কিন্তু শেষ 3 মাসের বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে। সমস্যা ভবদহের সমস্যা, জল ধরে নেয়, সেই সমস্যা। বাড়ি ঘরের মধ্যে 4 আঙুল জল, বাস করা তো মুশকিল না, যে দিয়ে দাঁড়ি করে বসে রয়ে এই এখন ওই 4 দিয়ে পার হয়ে জল দিয়ে চলে আসছে। ভবদহের অভিশাপের শিকার এক সময়ের অনেক সচ্ছল পরিবার। সর্বনাশা পানি গিলে খেয়েছে ফসলি জমি। বাধ্য হয়ে মাছ চাষে ঝুঁকেছে কৃষক। এখন কোনো কৃষি কাজ নেই, এখন মাছের চাষ ছাড়া কোনো কাজ নেই। জমি আছে, জমি তো ফসল হচ্ছে না, জমিতে কি হবে? ফসলাদের না হলে আমরা কি করে বাঁচবো? তাদের মতো হাজারো মানুষের স্বপ্ন ভবদহের পানিতে নিমজ্জিত। চাষবাস নেই, এলাকায় কোনো কাজ নেই। বাধ্য হয়ে অনেকে অন্যত্র চলে গেছে। তারা টাকা পাঠালে কেবল পরিবারের চুলা জ্বলে। পচা গন্ধ, আবদ্ধ পানি ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। নানান রোগবালায় আক্রান্ত ভবদহের মানুষ। জলাবদ্ধতায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। কোনো কোনো স্কুলের ঠিকানা তো এখন খোলা জায়গা। 80-র দশকের মাঝামাঝি থেকে জলাবদ্ধ ভবদহ অঞ্চল। এই পানি থেকে কবে মুক্তি মিলবে কিংবা আদৌ মিলবে কিনা তা জানা নেই কারো। জলাবদ্ধতায় বিপর্যস্ত এক জনপদ ভবদহ। জলাবদ্ধতা নিরসনে বছর বছর প্রকল্প হাতে নেওয়া হলেও দুঃখ ঘুচে নেই ভবদহের মানুষের। তাই পানিবন্দী জীবনই তাদের নিয়তি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, অভয়নগর, যশোর। নতুন নির্বাচন কমিশনের শপথ হবে রোববার বেলা 1:30টায়। সুপ্রিম কোর্টে নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন সহ 4 কমিশনারকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আওয়ামী লীগ সরকার পতনের 1 মাস পর গত 5 সেপ্টেম্বর হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন পদত্যাগ করে। এর 2.5 মাস পর বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসিরুদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হলো। নতুন কমিশনের নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকবে এই নতুন কমিশনের ওপর।
নবগঠিত নির্বাচন কমিশনের ওপর বিএনপি আস্থা রাখতে চায় বলে জানালেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয়তাবাদী প্রচার দলের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা জানান। এ সময় তিনি আরও বলেন, কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রমাণ করতে হবে। এছাড়া নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে ইতোমধ্যে নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু হয়েছে মন্তব্য করে বিএনপির এই নেতা আরও বলেন, সংস্কার কাজ এখন দ্রুত শেষ করতে হবে। ক্যান্টনমেন্টের যে বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছিল সেই বাড়ি আবারও তাকে ফিরিয়ে দেওয়ার দাবিও জানান মোয়াজ্জেম হোসেন আলাল। আমরা ওনার উপরে এবং এই নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। শুরু থেকেই একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আশুলিয়া জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা হত্যা মামলা দায়েরের অভিযোগে কুলসুম বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও মিথ্যা মামলা করতে প্ররোচনা দেওয়ার অভিযোগে আরও 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, 13 নভেম্বর আল আমিন সিলেটের দক্ষিণ সুরমা থানায় গিয়ে দাবি করেন তিনিই কুলসুমের স্বামী। পরে আল আমিনকে সিলেট থেকে উদ্ধার করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী আল আমিন নিহত হয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছিলেন কুলসুম বেগম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 36 জন কাউন্সিলর এবং মেয়র না থাকায় দুর্ভোগে পড়েছেন নগর সেবাগ্রহীতারা। মাত্র 14 জন কর্মকর্তা দিয়ে সেবা দিতে হচ্ছে প্রায় 10 লক্ষাধিক নগরবাসীকে। এতে শিশুদের জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্কুলে ভর্তি সহ বিভিন্ন সেবা পেতে বিড়ম্বনায় পড়ছেন নগরবাসী। সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা জানান, লোকবল কম থাকায় নগরবাসীকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চিত্র এটি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বেশিরভাগ ওয়ার্ড কাউন্সিলর আত্মগোপনে চলে যায়, আর মেয়র সহ বাকিদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। 27টি ওয়ার্ডে নগর সেবা দিতে 14 জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর থেকে অনেকটা ঝিমিয়ে পড়েছে নগর সেবা। নগরীর অলিগলিতে জমে আছে ময়লার স্তূপ, ড্রেনগুলো পরিষ্কার না হওয়ায় বেড়েছে মশার উপদ্রব। এতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কাউন্সিলর না থাকায় শিশুদের জন্মসনদ নিয়ে ভোগান্তিতে নগরবাসী। সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা প্রায় 10 লাখের মতো। জন্ম নিবন্ধন জরুরি দরকার, এই জন্য জন্ম নিবন্ধন ক্ষমতা নাই, তো জন্ম নিবন্ধনের জন্য আসলাম, ওনারা করতে পারবো না। এলাকার বিভিন্ন মানুষজন ডেঙ্গু জ্বর আক্রান্ত রয়েছে, কোনো প্রকার ঔষধ ছিটানোর কোনো ব্যবস্থা নাই সিটি কর্পোরেশন থেকে। সরকার যাওয়ার পতন হওয়ার পর থেকে চুরি, ছিনতাই এগুলা অনেক বাইরে গেছে, তো এটার জন্য আমরা অনেক বিপদে আছি। জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু নিবন্ধন সনদ আগে কাউন্সিলরদের কাছে ছিল, যখন ছিল কাউন্সিলরদের কাছে জনগণ আসলে পেয়ে যেত সাথে সাথে, আমাদের টাইম ওয়েস্ট হতো না। পরিবর্তিত পরিস্থিতিতে কিছুটা সমস্যা হচ্ছে স্বীকার করে সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা জানান, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদেরকেও নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, কারণ আমাদের অফিসাররা এই কাজগুলো আগে করেন নাই, এইগুলা জনপ্রতিনিধিগণ করছেন। তবে এটা ঠিক, জনগণের কিছুটা ভোগান্তি হচ্ছে। দেশের 12টি সিটি কর্পোরেশন ও 223টি পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ করে 2টি প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এনটিভি নিউজ ডেস্ক। বাজারে শীতের সবজি সরবরাহ বাড়ায় কিছুটা কমছে সবজির দাম, তবে আলুর দাম এখনও চড়া। রাজধানী বাজারের খবর জানবো আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলামের কাছ থেকে। তিনি আছেন পলাশী কাঁচা বাজারে। আরাফাত, বাজারে নিত্যপণ্যের দামের কি অবস্থা দেখছেন? যেমনটি আপনি জানাচ্ছিলেন, শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় কিন্তু বেশ কয়েকটি সবজির দাম তুলনামূলক আগের তুলনায় কমেছে।
অপরদিকে যদি জানিয়ে রাখি স্বস্তির খবর, সেটি হচ্ছে গিয়ে পেঁয়াজের যে ঊর্ধ্বগতি আমরা দেখছিলাম বিগত কয়েক সপ্তাহ ধরে, গত সপ্তাহের চেয়ে মানভেদে পেঁয়াজের দামের ক্ষেত্রে 20 টাকা পর্যন্ত কমেছে। দেশি পেঁয়াজ যেটি 150 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেটি এ সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে যেটি ভারতীয় বা আমদানিকৃত যে পেঁয়াজ, সেটি 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে মাংসের বাজারের ক্ষেত্রে যদি বলি, ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা পর্যন্ত কমে 190 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও সোনালী মুরগি যেটি, সেটিও কেজিতে 20 টাকা কমে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের দাম যেটি, সেটি আগের মতো অপরিবর্তিত রয়েছে। লাল ডিম ডজন 145 টাকা এবং সাদা ডিম 140 টাকার ডজন বিক্রি হচ্ছে। অপরদিকে যদি হচ্ছে গরু এবং খাসির দাম বলি, তাহলে সেটিও অপরিবর্তিত। খাসি 1100 টাকা কেজি এবং গরু 750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে চড়া দামে যেটি আমরা দেখতে পাচ্ছিলাম আলু, সেটি কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে। ডায়মন্ড আলু বা সাদা আলু যেটি, সেটি 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে লাল যে আলু যেটি রয়েছে, সেটি 85 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন, তাদেরকে পাইকারি বাজারে অর্থাৎ কারণ বাজার থেকে তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে, যার ফলে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এবং আরেকটি দাম বৃদ্ধির কারণ হিসেবে তারা যেমনটি বলছিলেন, যেহেতু এখন আলুর যে মৌসুম সেটি শেষের দিকে, অর্থাৎ নতুন আলু বাজারে না আসা পর্যন্ত দাম কমার তেমন কোনো সম্ভাবনা তারা দেখছেন না। এছাড়াও এর হিমাগারে যে সকল আলু সংরক্ষণ করে রাখা হয়েছে, হিমাগারের গেট থেকেই কিন্তু বেশি দামে তাদেরকে আলু কিনতে হচ্ছে, যার প্রভাব কিন্তু খুচরা পর্যায়ে এসে পড়ছে। অপরদিকে যদি আপনাকে হচ্ছে মাছের বাজারের ক্ষেত্রে বলি, তাহলে মাছের বাজারের ক্ষেত্রে আমরা দাম দেখতে পাচ্ছি স্থিতিশীল। জাতীয় মাছ ইলিশ যেটি বেশ কিছুদিন ইলিশ সংরক্ষণের কারণে সরবরাহ বন্ধ ছিল, তবে এখন আমরা বাজারে কিন্তু ইলিশের পর্যাপ্ত সরবরাহ দেখতে পাচ্ছি না, যার ফলে কিন্তু ইলিশ মাছের দাম তেমন একটা কমেনি। এছাড়া অন্যান্য যে ধরনের মাছ রয়েছে ছোট বড়, সব মাছ আগের দামে বিক্রি হচ্ছে। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সাপ্তাহিক ছুটির দিনের বাজার দরের সর্বশেষ আপডেট। জানছিলাম রাজধানীর বাজার দরের সবশেষ খবর। জাতীয় ক্রীড়া পরিষদ ঘোষিত 9টি ফেডারেশনের অ্যাডহক কমিটির মধ্যে বেশিরভাগই নতুন নেতৃত্ব। এখন থেকে আর খেলোয়াড়দের পৃষ্ঠপোষক খোঁজার প্রয়োজন পড়বে না বলে জানিয়েছেন বেলিয়ার্ড ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াসাত করিম। তৃণমূলে কাজ করতে চান হকির দায়িত্ব পাওয়া সাবেক খেলোয়াড় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান। অন্যদিকে আবারও স্কোয়াশ ফেডারেশনের দায়িত্ব পেয়ে কাজ এগিয়ে নেওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম। রিপোর্ট কুশল ইয়াসিরের। খেলোয়াড়, সংগঠক, জনপ্রিয়তা ও পৃষ্ঠপোষক, বাংলাদেশের প্রেক্ষাপটে বিলিয়ার্ড ও স্নুকার খেলার জন্য সবকিছুই আছে, কিন্তু প্রায় 3 দশক আগে ফেডারেশন গঠন হলেও ছিল না কোনো অফিস। নিজস্ব পৃষ্ঠপোষকদের মাধ্যমে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলোয়াড়দের অংশ নিতে হতো। অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া সাবেক এই খেলোয়াড় জানাচ্ছেন, নতুন রূপে যাত্রা শুরু করবে ফেডারেশন। এখন আমার মেইন টার্গেট থাকবে যে 6টা ন্যাশনাল ইয়ারলি করা, যত বাইরে টুর্নামেন্ট হয় বাইরে প্লেয়ারদের প্রত্যেকটা টুর্নামেন্টে পার্টিসিপেট করানো। প্রত্যেকটা কমার্শিয়াল ক্লাব ধরেন টুর্নামেন্ট দেয়, তখন অনেক নতুন প্লেয়ার উঠে আসবে। আমরা অর্থায়ন প্লেয়ারকে ম্যানেজ করে দিব, ওরা খালি খেলবে। প্লেয়ারকে যদি আমি বলি তুমি খেলবাও আবার তুমি টাকাও ম্যানেজ করবা, তাহলে তো এটা কখনোই একটা প্লেয়ার খেলতে পারবে না ঠিকমতো। জাতীয় ক্রীড়া পরিষদের ঘোষণা করা 9 ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিগুলোর মধ্যে অন্যতম হকি। এরই মধ্যে নতুন কমিটি বৈঠক করেছে। পেছনে সবকিছু বাদ দিয়ে মাঠের খেলায় চোখ দায়িত্বপ্রাপ্ত এই কর্তার। আমরা হকি ফেডারেশনকে আবার উজ্জীবিত কিভাবে করতে চাই, এটা আমাদের হলো আসল লক্ষ্য। এই খেলাটাকে আমাদেরকে আবার রুট লেভেলে অর্থাৎ স্কুল লেভেলে নিয়ে যেতে হবে, যেখান থেকে যে কোনো খেলা উঠে আসে। বর্তমানে আমাদের অনেক স্পন্সর আমরা পাবো। কিছু স্পন্সররা, কিছু ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানরা অলরেডি কথা দিয়েছেন আমাদেরকে সাহায্য করবেন। পরিবর্তনের জোয়ারে ভিন্নতাও রয়েছে। গেল 4 বছর ইতিবাচক কাজ করায় স্কোয়াশ ফেডারেশনে তেমন বড় পরিবর্তন আসেনি। 2028 অলিম্পিকে অংশ নিতে কাজ চলমান রয়েছে, এমনকি বিদেশি কোচও দায়িত্ব নিতে চলেছেন। দায়িত্ব যখন আমাদের দিয়েছে তখন আমরা 100% চেষ্টা করব, কারণ এই যারা খেলবে এরা তো আমাদের নেক্সট জেনারেশন। 54 বছর 53 বছরে কোনো দিন স্কোয়াশ বাংলাদেশে এরকম ছিল না, এখন অনেক সুন্দর পর্যায়ে আছে। এটাকে ধরে রাখাটা এখন আমাদের বড় চ্যালেঞ্জ। খেলোয়াড় বান্ধব ক্রীড়াঙ্গন বিনির্মাণের চেষ্টায় কাজ করতে চান দায়িত্বপ্রাপ্তরা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে।
এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রসব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।